একটা জায়গায় দাঁড়াই, সেটা রবীন্দ্র সরোবর, এবং সেখান থেকে আমরা শহীদ মিনারে যাব, সেটা প্ল্যান করা হয় এবং আমরা আমাদের কথাগুলো বলতে চাই। কাওয়ালির বিষয়ে আমাদের দেশে যে জিনিসটা আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় আমি যে কয়টা এখনো পর্যন্ত কাওয়ালি গানের ভিডিও ভাইরাল হলো সবগুলোতেই দেখতেছি ওই যে এই হিন্দি রকস্টার মুভির যে ফায়াকুন কুন ফায়াকুন গানটা আছে, তো ওটা সুন্দর গান, কিন্তু কাওয়ালি ডাজেন্ট মিন যে খালি এই কুন ফায়াকুন। তো যদি মানুষ যদি কাওয়ালি গানকে অ্যাকসেপ্ট করে, যদি পপুলারিটি বাড়ে, যদি কাওয়ালি গানকে টিকিট কেটে মানুষ দেখতে যায়, তখন তো কনসার্ট হবে। মূলত যদি একদম প্রথম থেকে আসি, শুরুতে কিন্তু আন্দোলনটা ছিল হচ্ছে একটা কোটা বিরোধী আন্দোলন, যে বৈষম্য চাই না, আমরা মেধাবীদেরকে সুযোগ দিতে চাই। ব্যাপারটা এই পর্যায়ে ছিল, এই যে এক দফা বলো বা যা কিছু আসলো সেগুলো কিন্তু সব কিছুই হচ্ছে ঘটনার পরিপ্রেক্ষিতে আউটকাম হিসেবে আমরা দেখেছি। তো স্বভাবতই আমাদের সাপোর্টটা ছিল ছাত্রদের দিকে, কারণ আমরা দেখলাম যে মেধার চর্চা যদি না থাকে তাহলে কোটার জন্য আমাদের কি হচ্ছে, মানে একটা বিষয় হচ্ছে যে ঠিক আছে যাদেরকে প্রিভিলেজ করা হচ্ছে তারা লেস প্রিভিলেজড বলেই কিন্তু করা হচ্ছে, এবং সেই জায়গাটায় তারা যদি প্রিভিলেজড হয় তাহলে তাদেরকে কিন্তু পুনর্বাসন করা যেত, তা না করে তাদেরকে প্রিভিলেজ করা হচ্ছে। তখন কি হবে, ওই সেগমেন্টটায় যে জবটা, সেই জবের যে ডেসক্রিপশন, সেটার যে দায়িত্ব, সে জায়গা থেকে কিন্তু একটা ঘাটতি আসার সম্ভাবনা আছে। সো উই হ্যাভ রেজড আওয়ার ভয়েস, মানে আমরা প্রথমত আসলে ওভাবে সংঘবদ্ধও হতে পারিনি, এটা একটা ফ্যাক্ট, কিন্তু ইন্ডিভিজুয়াল যার ব্যক্তিগত জায়গা থেকে শিল্পী হিসেবে বা রকস্টার হিসেবে, বা আমরা সবসময়ই আমাদের গানে আমাদের সমাজের কথা বলি, আমাদের চাহিদার কথা বলি, তো সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের নিজস্ব বলার দায় আছে, বা আমাদেরকে বলতে হয়। আমরা বললে আরেকজন ইন্সপায়ার্ড ফিল করতে পারে, বা তারাও মনে করতে পারে যে হ্যাঁ, বিষয়টা নিয়ে তো আমাদের ভাবা উচিত। তো ওই জায়গাটা থেকে আমি আসলে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম 13 জুলাই, এবং সেটা কোটা বিরোধী বিষয়টাকেই অ্যানালিটিক্যাল একটা বক্তব্য হিসেবে পরবর্তীতে আমি ওই দিনই দেখলাম যে দুটো পত্রিকা আবার তখন সেটাকে নিউজ করলো, ওই স্ট্যাটাসটাকে ধরে নিউজ করলো আমার কাছ থেকে বলে। এরপরে আসলে আমাদের প্রেক্ষাপটে কি ঘটেছে আমরা মোরলেস সবাই জানি। অনেক কিছু আনএক্সপেক্টেড ছিল, আমরা আসলে এভাবে এক্সপেক্টই করি নাই যে এরকম একটা ম্যাসিভ অ্যাটাক একটা মুভমেন্টের উপর, একটা মোটামুটি বলা যাবে যে নিরীহ একটা মুভমেন্ট, সেটার মাঝে এইভাবে অ্যাটাক আসবে, এভাবে মানুষ মেরে ফেলা হবে, এটা কিন্তু আমরা ভাবিনি। সো আউটকাম হিসেবে কিন্তু আমরা যা পাবার সেটা পেলাম, যেটাকে আমরা বলছি যে হ্যাঁ, একটা মুভমেন্টের একটা জয় হয়েছে, এবং ছাত্ররা কিন্তু তাদের চাহিদা পূরণ করতে পেরেছে, আমরাও খুব হ্যাপি ফিল করেছি। তো ওই সময়টা, এই আন্দোলনের সময় আমাদের যেটা হয়েছিল, মিউজিশিয়ানরা আমরা যখন যার ব্যক্তিগত ব্যক্তিগত জায়গা থেকে আমরা কথা বলছিলাম, দেখা গিয়েছে যে সম্ভাবনা অনেকেই আছে যারা কথা বলছে, তা আমরা একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছি না। ওই টাইমটাও ওই ধরনের ছিল, কারফিউ ছিল। তা আমাদের যেটা বলছিলাম যে মিউজিশিয়ানদের আসলে ওভাবে ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন আছে, কিন্তু এছাড়া কিন্তু এমন গোছানো কোনো ফরম্যাটে একটা কাঠামো ভিত্তিক ওরকম না। তো যে কারণেই আমরা কয়েকজন একটু ইনিশিয়েটিভটা শুরু হয়েছিল একটা গানের মাধ্যমে, এবং সেই ইনিশিয়েটিভ নিয়েছিল আমাদের ব্যান্ডের ভোকাল শেখ ইস্তিয়াক, যে চল 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 না সরি কোন গানটা, সে কল্পনা ছলকে সে একটু রিঅ্যারেঞ্জ করে এবং তার মাঝে কিছু কথা বলে এই আন্দোলন কেন আমাদের জন্য জরুরি, ওইরকম একটা ভোকাবুলারি স্টাবলিশ করে একটা গান রেকর্ড করবে। তখন সম্ভাবনা কয়েকজন আর্টিস্টকে পাওয়া গেল, তারাও ওখানে কণ্ঠ দিয়েছে বা কন্ট্রিবিউট করেছে। রাফা ছিল, তারপরে রিপন ছিল, সাকিব ছিল। তো এদেরকে সাথে নিয়ে সে ওই রেকর্ডিংটা করে। তো ওই যে একটা কানেক্টিভিটি তৈরি হয়, ওই কানেক্টিভিটির থেকেই পরবর্তী ফসল হচ্ছে যে গেট আপ স্ট্যান্ড আপ নামে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হলো, যে এই প্ল্যাটফর্মটা আসলে প্রথম ডিক্লারেশনটা ছিল যে 3 তারিখে আমরা একটু সবাই মিলে একত্রে দাঁড়াই, একটা জায়গায় দাঁড়াই, সেটা রবীন্দ্র সরোবর, এবং সেখান থেকে আমরা শহীদ মিনারে যাব, সেটা প্ল্যান করা হয়, এবং আমরা আমাদের কথাগুলো বলতে চাই, কারণ আমাদের মুখ বন্ধ রাখা যাবে না। তো ওই স্পেসটা থেকে আমাদের আসলে এক ধরনের কানেক্টিভিটি তৈরি হয়, আমরা কানেক্টেড হই যে ওকে, এবং ওইটার আমরা ওই মুভমেন্টের পরে কিন্তু আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেলাম। এক দফা পর্যন্ত চলে এলো, সরকারও চলে গেল, এবং কেয়ারটেকার গভর্নমেন্ট আসলেন। তো ওই সময়টায় যদি ইফ ইউ নোটিস যে বেশ কয়েকটা ঘটনা ঘটলো। একটা হচ্ছে খুব ট্রাফিক পুলিশরা কেউ নাই, সো ছাত্ররা সবাই রাস্তা কন্ট্রোল করা শুরু করলো।
তারপরে দেখলাম যে ডাকাতি হওয়া শুরু হলো বিভিন্ন এলাকায়, এবং সেটাতেও কিন্তু দেখা গেল যে আমাদের সাধারণ মানুষ, এলাকাবাসী, তারা কিন্তু এগিয়ে এলো ডাকাত প্রতিরোধ করতে। তার মানে কি, আমরা আসলে সবাই যার যার অবস্থান থেকে ফিল করেছিল যে গভর্নমেন্ট একেবারে নতুন, এদের এখন পর্যন্ত স্ট্রাকচার্ড না, সো এই জায়গাটায় আমাদেরকে কাজ করতে হবে। আমি 13 তারিখে স্ট্যাটাস দিয়েছিলাম, তো আমি বাংলাদেশে ছিলাম। আমার ব্যান্ড শিরোনামহীন তখন পারফর্ম করছিল অস্ট্রেলিয়ায়, মেলবোর্নে এবং সিডনিতে। স্পেশালি যখন সিডনিতে পারফরমেন্স করতে গেল, তখন দেখা গেল যে সিডনিতে যারা প্রবাসী বাংলাদেশি বা স্টুডেন্টস যারা আছে, তারা রীতিমতো প্ল্যাকার্ড নিয়ে এসেছে। ওই ওই কনসার্টের মাঝে তারা প্ল্যাকার্ড তুলে দিয়েছে, যেটা ভিডিওর ফুটেজগুলো, মানে ওই কনসার্টের গানের তো ভিডিও ফুটেজ আছে, ওটা তো লাগে, ওটার প্রতিটার মধ্যেই হচ্ছে এই অবস্থা। সো দেশ উত্তাল যখন হয় তখন কিন্তু সেটা আসলে প্রবাস পর্যন্তও ছড়িয়ে যায়, এবং বাংলাদেশি যত কমিউনিটি যত জায়গায় আছে তারা কিন্তু সেটার সাথে কানেক্টেড থাকে। এখন আর কিন্তু বিষয় এরকম না যে চিঠি লিখে জানাতে হবে বা কবুতর পাঠিয়ে জানাতে হবে, এখন খুব সহজেই সেই কানেকশনটা এস্টাবলিশ হয়। তো সো ফার যেটা হয়েছিল প্রথম থেকে, আসলে আমরা ইন্ডিভিজুয়াল ছিলাম। ইন্ডিভিজুয়ালি হয়তো দেখা যাবে যে একজন একটা কিছু বলছে, আরেকজন আরেকটা কিছু বলছে, হয়তো অনেকে খেয়াল করছে, অনেকে খেয়াল করছেও না। এমন তো নয় যে সবাই আসলে আমরা কি বলছি সেটার দিকেই সারাক্ষণ তাকিয়ে আছে, তাও কিন্তু না। হ্যাঁ, তো ওই ঘটনার পরিক্রমায় আমরা যা বলেছিলাম সবই হচ্ছে বিচ্ছিন্ন কথা, এবং বিচ্ছিন্নভাবে ব্যক্তিগত চর্চা ছাড়া আর কোনো কিছুই না। আমার 13 তারিখের স্ট্যাটাসটাও তাই, ওটার সাথে ইভেন আমার ব্যান্ডেরও সম্পর্ক নাই, আমার ব্যান্ড মেম্বারই তো তখন নাই যে আমি একসাথে ডিসকাস করব। তো ওই ডিসকাশনটা হয়েছে কিন্তু আমাদের আরও দেরিতে, এবং সেটার জন্য ওই যে ইশতিয়াক যে ইনিশিয়েটিভটা নিয়েছিল, শেকল পরা ছল গানটা, ওইটার একটা ম্যাসিভ রোল ছিল। এবং ওখানে যারা যত মিউজিশিয়ান সেখানে গিয়ে কাজ করেছে, কেউ গেয়েছে, কেউ বাজিয়েছে, রেকর্ডিং করেছে, প্রত্যেকে তখন অটোমেটিক্যালি ইনভলভ হয়ে গিয়েছে। আর আমাদের একটা সুযোগ ছিল, যেমন আমাদের ব্যান্ডের 3 জন হচ্ছে খুবই তরুণ, ইনক্লুডিং হিম 4 জন তরুণ। ওকে তরুণই বলা যাবে, যদিও আমি মনে করি না ও অনেক বেশি বুড়া, হ্যাঁ মুরব্বি টাইপের, কিন্তু আসলে তরুণ, বয়সে তরুণ। তো ওদের আশেপাশে স্টুডেন্ট প্রচুর, মানে ওদের বাসায় থাকে, পাশের বাসায় থাকে, এরকম মানে আড্ডা দিলে তাদের সাথে দেয়। ওই এলাকাটাই বসুন্ধরা, যেই এলাকাটায় থাকে সেখানে হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটিস, এবং এই ইউনিভার্সিটিস স্টুডেন্টসদের প্রত্যেকের দুর্দশা, অসহায়ত্ব ওদের আসলে চোখের সামনে ঘটছে। আমাদের ইশতিয়াকের বাসায় একজনের গায়ে লেগে গেলো, তো তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হলো হসপিটালে। হ্যাঁ, ইট হ্যাপেন্ড, একজন অ্যারেস্টেড হয়ে গেল। তো এই যে বিষয়গুলা, এগুলোর ইম্প্যাক্টটা কিন্তু আসলে সরাসরি নিজের গায়ের উপরে এসে পড়ার মতো, তাই না? সংগঠিত হতে আমাদের সময় লেগেছে। গেট আপ স্ট্যান্ড আপটা তৈরি করতে সব মিউজিশিয়ান এখানে আসবে, কেন আসবে না। ইভেন আমাদের একটা অ্যাসোসিয়েশন কিন্তু আছে, যেটা ভলান্টিয়ার হলেও আছে, সেখানে সিনিয়র মিউজিশিয়ানরা আছে। এই সিনিয়র মিউজিশিয়ানদের আবার প্রত্যেকের সাথে যোগাযোগ করা, কমিউনিকেট করা, প্রত্যেকে মিলে ওখানে দাঁড়ানো, কেউ পারবে কেউ পারবে না, কেন আসবে না, নানান রকমের প্রশ্ন থাকতে পারে, কারো নিজস্ব পলিটিক্যাল ভিউজ থাকতে পারে, কারো হয়তো অনেক বেশি একাত্মতা প্রকাশ করার জন্য আগ্রহ থাকতে পারে। কিন্তু পুরো বিষয়টাকে তো একটা চ্যাপ্টারে গুছিয়ে নিয়ে আসতে হবে যে আমরা মিউজিশিয়ানরা কিছু একটা বললাম। তো সেটার জন্য যেটুকু সময়ের প্রয়োজন ছিল, ঘটনাগুলো কিন্তু অনেক ফাস্ট ঘটেছে, অনেক ফাস্ট। মানে 13 তারিখ থেকে এই যে 5 তারিখ, 1 মাস সময়ও না। তা এর মাঝে আসলে অনেক কিছু চেইন রিয়াকশনের মতো করে ঘটে গিয়েছে। প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়েছে, প্রতি মুহূর্তেই সিচুয়েশন একটু করে চেঞ্জ হয়ে গিয়েছে। ইভেন ইফ আমরা ওই সময়টায় শিরোনামহীন একটা গান রিলিজ করলো, কেন আমি ওইটার বাস্তবতা নিয়ে একটু বলতে চাই, না হলে আসলে বোঝাই যাবে না যে বিষয়গুলো কী হয়েছে। 3 তারিখে আমরা যখন রবীন্দ্র সরোবরে গেলাম, আমাদের গানটার তখন রেকর্ডিংয়ের মিক্স মাস্টার চলছে। এর আগে কিন্তু গানটা, যেমন 13 তারিখে আমি যখন স্ট্যাটাসটা লিখেছিলাম, তখনই কিন্তু লিরিকটা একই দিনে রাত্রেবেলা পোস্ট করেছিলাম, 13 জুলাই। 13 জুলাই, হ্যাঁ 13 জুলাইয়ে লিরিকটা আমি পোস্ট করলাম রাতে। গানটা নিয়ে কাজ করা হলো। গানটার মিক্স মাস্টার হচ্ছে যখন আমরা 3 তারিখে দাঁড়ালাম ওই দিন, না সরি তার আগে হয়েছে, আমি ভুল বলতেছি, মিক্স মাস্টার আগে হয়েছে। কিন্তু ওই দিন হচ্ছে আমাদের এই গ্রাফিক্সটাকে সাজিয়ে জাস্ট আমরা গানটা রিলিজ করে দিব।
দ্যাট ওয়াজ দ্য টার্গেট। ভেক্টর গ্রাফিক্সগুলি যে দিলেন, ভেক্টর গ্রাফিক্সগুলো, এই গ্রাফিক্সগুলো করতেও কিন্তু সময় লেগেছে। মোস্ট ইম্পর্টেন্টলি এটা যে আমি ভিজুয়াল এডিটরের কাছে পাঠাচ্ছি, গ্রাফিক্সগুলো আমি করেছিলাম বাই দ্য ওয়ে। ওখানে প্রায় 2 থেকে 300টা প্লেট আছে। সো এই 300টা প্লেট করতে তো আমার সময় লেগেছে, তার চাইতেও বেশি সময় লেগেছে তখন ইন্টারনেট নাই। আমি যে ওকে পাঠাচ্ছি, ও 1 মেগা ফাইল নামাতে ওর নাকি আধা ঘন্টা করে লাগছে, এবং সে আছে বসে আছে ময়মনসিংহে, এবং সে কিন্তু আসতেও পারছে না যে ঠিক আছে একসাথে চলে আসি কাজ করি, পারছে না। ইভেন ড্রাইভে তুলেছে আমাদের মাস্টার সাউন্ডটা, সেটা যে আমরা ডাউনলোড করছি সেটার জন্য ডাউনলোডিং টাইম দেখাইছে হচ্ছে যেটা লাগার কথা খুব বেশি হলে 15 মিনিট বা 10 মিনিট, সেটা হচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা এই লেভেলে পৌঁছে গেল। ভিপিএন দিয়ে ইউজ করা হচ্ছে। অবশ্যই ইন্টারনেট তো তখন নর্মালি নাই, বাট ভিপিএন দিয়ে কাজ করা যাচ্ছে, সেই কাজের রেজাল্ট হচ্ছে এরকম। তো এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি। আমরা গানটা রিলিজ করলাম, অডিও অবস্থায় রিলিজ করে ফেললাম তখন, মানে কি করব আর। সেটা সম্ভবত 2 তারিখে, 2 অথবা 3 হবে, আমার ঠিক কারেক্ট মনে নেই, 2 তারিখ অথবা 3 তারিখ হবে, রিলিজ করে ফেললাম অডিও। আমরা কিন্তু ওইভাবে ভিডিওটাই রিলিজ করতে চাইছিলাম। যখন দেখলাম কোনোভাবে উপায় নাই, তখন 2 তারিখে গিয়ে ওইটা রিলিজ করলাম। তারপরে 4 তারিখে রাতে আমরা হচ্ছে আপলোড করে দিই, 5 তারিখে রিলিজ হয়ে যায় সকালে নাগাদ। কেন গানটার এই লিরিক ভিডিওটা, নট ইভেন মিউজিক ভিডিও, কোনো উপায় নেই, পরিস্থিতিই নাই। মানে কেউ যদি বলে যে হ্যাঁ এর মধ্যে এটা করা যায়, আসলে সেটা ফেক। এভাবে যায় না। কাজ করতে হলে তো কিছু পরিবেশ লাগে, কিছু সাপোর্ট তো লাগে। সাপোর্ট বলতে কিছুই ছিল না। তা আউটকামটা হচ্ছে এটাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে যেটা অন্যায় সেটা আসলে অন্যায়। কেউ আসলে কোনো কিছু স্পেসিফিক চায় নাই, হ্যাঁ, কেউ চায় নাই। তো ওইটা ওই যে দুঃশাসন বলে একটা বিষয় আছে আমাদের গানটার মধ্যেও, কিন্তু এই দুঃশাসনের কথাটাই লেখা আছে। হ্যাঁ, দমবদ্ধ বা গুমট পরিস্থিতিতে ছটফটানি আছে। ছটফটানি আছে। ছটফটানিটা কী নিয়ে? আমি একটা কিছু বলতে চাই, আমার ফ্রিডম আছে, আমি স্বাধীন দেশে থাকি, আমি সেটা বলতে পারবো না, এটা কেমন কথা? হ্যাঁ, বলার সাথে সাথে আমি সেখানে ভিকটিমাইজড হয়ে যাব, অত্যাচারিত হব, এটা কেন? তো এই যে এই প্রশ্নগুলো, এটা আসলে মানে সার্বিক প্রশ্ন ছিল। আমার মনে হয় যে একেবারে সবাই সেই একইভাবেই ফিল করেছে। আমরা খুব রিসেন্টলি দুঃশাসন থেকে মুক্ত হয়েছি বলা যেতে পারে, 1 মাস সময় মাত্র পাড়ি দিয়েছি আমরা। সো এই বাংলাদেশ আসলে কোন দিকে যাবে, ভবিষ্যৎ বাংলাদেশটা বেটারমেন্টের দিকে আসলে কিভাবে ডিজাইনড হবে, সেটার একটা পার্ট কিন্তু আমি নিজেও, সেটার একটা পার্ট কিন্তু আমাদের, শুধুমাত্র সরকার বললে তো হবে না, প্রতিটা পেশাজীবী মানুষ, হ্যাঁ, মিউজিশিয়ানরাও ওইটা ড্র করবে। তো ওই মিউজিক সেক্টরটা নিয়ে যদি বলি, যে যেমন এই যে কাওয়ালি প্রসঙ্গ আসলো, বাকি প্রতিটা মিউজিকের কিন্তু অনেক জনরা আছে। যেমন কেউ হয়তো মেটাল মিউজিক করছে, কেউ হয়তো ক্লাসিক্যাল করছে, কেউ হয়তো র্যাপ সং করছে। তো আমি পার্সোনালি যেমন বলতে গেলে আমি ব্যক্তিগতভাবে র্যাপ সং খুব একটা কিন্তু কখনো শুনি নাই বা শুনি না। আমার খুব পছন্দের জনরাও এটা না। রেদার আমার কাছে অনেক বেশি হেভি মেটাল ভালো লাগে, রেদার ক্লাসিক্যাল ভালো লাগে। কিন্তু এই আন্দোলনে দেখলাম যে র্যাপ সঙের একটা বড় ভূমিকা কিন্তু ছিল। এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এটা কেন হলো? কারণ র্যাপ সঙই হচ্ছে একমাত্র জনরা যেখানে অন দ্য ফেস কথা বলা যায়। আমি যখন একটা কথা বলবো আমার রক সঙে, তখন সেটার মধ্যে থাকবে মেটাফোর। আমি তখন খুব স্নিগ্ধ একটা পরিবেশ বোঝাতে গেলে আমি বলবো না যে এই পরিবেশটা খুব স্নিগ্ধ ছিল, আমি বলবো যে আকাশে একটা সুন্দর চাঁদ উঠেছিল, তাতে বোঝা যাবে যে এই পরিবেশটা স্নিগ্ধ ছিল। সো কথা বলার ভঙ্গিটা থাকে আমাদের ওই রকম। আমি কিন্তু কখনো বলবো না যে একটা কোনো একটা টুট 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 একটা গালি দিয়ে একজনকে একটা ডিরেক্ট বললাম। এটা কিন্তু র্যাপ সঙ্গে পসিবল, এবং এটা আমেরিকায় চর্চিত হয়, এটা ইউরোপেও আছে। মানে ওরা এই কালচারটাকে চর্চা করে কেন? কারণ অন দ্য ফেস কথা বলা যায়। সোশ্যাল একটা প্রবলেম, সেটা নিয়ে যদি কথা বলতে হয়, র্যাপ সঙের কোনো বিকল্প নাই। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সেটা নিয়েও র্যাপ সং তৈরি করা যাবে, যেটা অন্যান্য জনরা কিন্তু ওইভাবে পারবে না। ঠিক আছে, তো ওইটার একটা বিউটি আছে। এরকম প্রতিটা জনরাতেই কোনো না কোনো বিউটি হয়তো আছে। যেমন কাওয়ালি নিয়ে যে প্রসঙ্গটা আসলো, সেটারও বিউটি আছে। এখন প্রসঙ্গটা হচ্ছে যে কাওয়ালি অবশ্যই একটা জনরা, ভালো জনরা, সেই জনরার গান যদি এখানে পপুলার হয়, সেটাও তো একটা দেখার বিষয়। আমি নিজেও আসলে দেখতে চাই যে হ্যাঁ আরেকটা নতুন একটা জনরা আসলো, আমি ওয়েলকাম করতে চাই। ইন টার্মস অফ হোয়াট, মানে যদি আমরা কোনো বিদ্বেষ থেকে বা হিংসা থেকে যদি কোনো কাজ করি, সেটার আউটকামটা কী হবে? সেটা কি খুব সাকসেসফুল কোনো কিছু আনবে? নেভার। সো উদ্দেশ্যটা কখনো ওই দিকে হতে পারে না। জনরা চর্চা করতে চাই,
উদ্দেশ্যটা হওয়া উচিত এরকম, আমি ক্লাসিক্যাল চাই, আমি বাউলের গান চাই, চাই না? অবশ্যই চাই। সেটা ফেস্ট হোক সেটা চাই, বছরে 2বার হবে কেন, 5বার হবে, আরও বেশি হোক সেটা চাই। আমরা রক কনসার্ট করি, আমরা আরও বেশি মঞ্চ চাই, আমরা প্রতিদিন কনসার্ট করতে চাই। আমি চাইতেই পারি, আমি কেন চাইবো না? আমি তো এই কাজটাই করি। তো ওর যার যার মতো করে সে সেটা দেখবে, করবে, কিন্তু কাউকে বন্ধ করার জন্য ওই যে, এই জন্যই আমাদের দেশের জাতীয় খেলা হাডুডু কিনা আমি জানি না, মানে এই খেলাটার মধ্যে কী করা হয় যে পিছন থেকে খালি পা ধরে টেনে তো এই চর্চাটা আমাদের বাদ দিতে হবে। হ্যাঁ, কাউকে পা ধরে টানার দরকার নাই। হ্যাঁ, যার যার মতো শেষে যাবে, যেটার পটেনশিয়াল আছে সেটা এগিয়ে যাবে। যেটার এই আন্দোলনের প্রথম টপিকটা ছিল হচ্ছে মেধার চর্চা। তুমি সব কোটা বাদ দাও, হ্যাঁ, বৈষম্য বিরোধী এবং কোটা বাদ দাও। তো আমরা যদি কোটায় ক্যাটাগরাইজ করতে যাই কোনো কিছুকে, ইভেন মিউজিককে, এটাই প্রবলেম। কাওয়ালি নিয়ে আমি অল্প কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে কাওয়ালি গান কিন্তু অনেক স্কিলফুল একটা জিনিস। এটা যেমন আমি চাইলেই কিন্তু আমি গাইতে পারবো না। সো কাওয়ালি যদি সবার ভালো লাগে তো অবশ্যই এটা অ্যাকসেপ্টেবল, এবং মানে আমাদের দেশে কাওয়ালি চলুক, সব জনরার গানই চলুক, মানে মিউজিক অফ না হোক। আর হচ্ছে একটা বিষয় যে ব্যাপারটা কিন্তু এরকম না যে কাওয়ালি আসছে বলে অন্যান্য মিউজিক অফ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। কারণ এর আগেও কিন্তু আপনি যতই বাংলা প্রেম দেখান, ওই বিয়ে শাদী হইলে কিন্তু হিন্দি গানই বাজাইতেন। ব্যাপারটা হচ্ছে এরকম। তো হচ্ছে যে এখন যদি কাওয়ালিকে ওই হিন্দির জায়গাটা দেওয়ার চেষ্টা করতেছেন, ব্যাপারটা এরকম না হোক। একটা স্কিলফুল জনরা, একটা নতুন কিছু মানুষ পাক, তাদের ভালো লাগলে তারা ওইটা শুনুক। জাভেদ একটু আগে যেটা বলছিল যে টিকিট কেটে যদি দেখে, আমি নিজে টিকিট কাটবো, মানে হচ্ছে মোস্ট ওয়েলকাম। সো এটাই, মানে অতি আবেগী কিছু দেখানোর নাই, মানে হচ্ছে এটা অনেক সুন্দর একটা বিষয়, একটা সুন্দর জনরা। সবাই অ্যাকসেপ্ট করলে আমি নিজেও দেখবো ব্যাপারটা। ইভেন আমি পারলে প্র্যাকটিস করব, যে যদি কিছু এখান থেকে আমি শিখতে পারি, সো হোয়াই নট। স্কিলে সাপোর্ট, হ্যাঁ, স্কিলটাকে আমাকে সাপোর্ট করলে হোয়াই নট। কাওয়ালির বিষয়ে আমাদের দেশে যে জিনিসটা আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় আমি যে কয়টা এখনো পর্যন্ত কাওয়ালি গানের ভিডিও ভাইরাল হলো, সবগুলোতেই দেখতেছি ওই যে এই হিন্দি রকস্টার মুভির যে কুন ফায়াকুন গানটা আছে। তো ওটা সুন্দর গান, কিন্তু কাওয়ালি ডাজেন্ট মিন যে খালি এই কুন ফায়াকুন। কাওয়ালি আরও অনেক গান আছে, ওগুলোই করেন। কিন্তু আমি এখনো পর্যন্ত বাইরের আর কিছু পাইলাম না। ওই ফায়াকুনটাই ভাইরাল হচ্ছে, এবং এটা নিয়েই সবাই খুব, মানে কি বলা যায় যে, মানে প্রশংসা করে ভাষায় ফেলতেছে। ব্যাপারটা এরকম না, মানে আরও স্টাডি করেন, অ্যাকচুয়াল যে কাওয়ালি ওটাকে আমাদের সামনে নিয়ে আসেন, মানুষ আরও পছন্দ করবে, এটাই। তো কাওয়ালির ব্যাপারে জিয়া ভাই যেটা বলতেছিল, যদি কাওয়ালি তো একটা গানের জনরা, স্পেশাল জনরা, একটা ডিফারেন্ট টাইপের জনরা, হয়তো আমি এখনও শুনি নেই। তো যদি মানুষ যদি কাওয়ালি গানকে অ্যাকসেপ্ট করে, যদি পপুলারিটি বাড়ে, যদি কাওয়ালি গানকে টিকিট কেটে মানুষ দেখতে যায়, তখন তো কনসার্ট হবে। তো সব কনসার্টের পৃষ্ঠপোষকতা বাড়বে, আমরাও কনসার্টের টিকিট কেটে শো দেখতে যাব, মার্চেন্ডাইজ তৈরি করবো। খারাপ না, ভালো হয়।